ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তনুজার অবস্থাও এখন এমন হয়েছে। তনুজা ভয়ে ভয়ে ছিল না জানি দিব্য আর তাকে নির্জনে কথা বলতে দেখে আবার কে কি কুৎসা রটনা করে বসে। একেতেই কোন দোষ না করেই তার উপর এক বদনাম হয়েছে। এখন দিব্যর কথার প্রত্যুত্তর দেওয়ার আগেই নূরজাহানের বাজখাই গলা কর্ণগোচর হতেই ভয় আতঙ্কে তনুজার হাত পা কাঁপতে থাকে। কই সে নবাব বেটি কই? কোন সময় না তারে ডাকছি, এখনো তার চাঁদমুখের দর্শন হলো না। তা সে কি মনে করে নিজেরে? নূরজাহান চেঁচিয়ে তাচ্ছিল্য করে বলতে থাকে। তনুজা তড়িৎ উল্টো ঘুরে দাঁড়ায়। তনুজার বুক কাঁপছে। উফ, উপরে আসছে দিদুন। না জানি দিব্য আর তাকে দেখে কি রিয়েক্ট করে বসে। তন্মধ্যে শিরিনের কণ্ঠ আসলো। মা, সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আপনার হাঁটুর ব্যথা বাড়বে তো। আপনি নিচেই বসুন, আমি তনুজাকে ডেকে দিচ্ছি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে শিরিন বলে। নূরজাহান সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়েছিলেন। গম্ভীর স্বরে জবাব দিলেন, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আসতে বলো। তাকে ডাকার জন্য কি জনে জনে মানুষ রাখা লাগবে নাকি? যত সব, বাড়ির বউ কোনো দায়িত্ব নেই, কাণ্ড জ্ঞান নেই। আরে বউদের কাজই থাকে সকালে উঠেই চুলোর পাশে যাওয়া। আপনমনে বকবক করতে করতে নূরজাহান প্রস্থান করতে থাকে। তনুজা দিব্যর দিকে ঘুরে না তাকিয়ে ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে বলল, বাদ দাও দিব্য, আমি চাই না আমার জন্য নতুন করে তোমাদের সংসারে কোন ঝামেলা হোক। আর তুমি যা বললে সে সব এতটা সহজ নয়। এখানে তুমি একা নয়, তোমার সাথে তোমার পরিবার আছে। তারা তোমার সাথে আমাকে কখনোই আর মেনে নিবে না, আর তা সম্ভবও নয়। আর আমি অদৃশ্য শক্তিতে বিশ্বাস করি। কেউ অন্যায় করলে তার বিচার হবেই। আমার সব অভিযোগ উপরওয়ালার কাছে দিলাম। সর্বোচ্চ অথরিটিই আমার সাথে হওয়া অন্যায়ের বিচার করবে। একনাগারে বলে পা চালায় তনুজা। দিব্য এক হাত বাড়িয়ে ডাকে, তনুজা, তনু তুমি বোঝার চেষ্টা করো। কেউ তোমার পাশে না থাকলেও আমি আছি আর আমি থাকব। অন্য কাউকে তোমাকে মেনে নেওয়ার দরকার নেই। তনুজা থামে না, ফিরে তাকায় না। শাড়ির আঁচল শক্ত করে মুঠো করে লম্বা পা ফেলে। তনুজার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে কান্না সম্বরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এমন সময় গম্ভীর কণ্ঠ আসলো, সাথে সাথেই তনুজার পা দুটো থেমে যায়। দাঁড়াও তনুজা। দিব্য তড়িৎ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। তনুজা ধীরে ধীরে পিছন ঘুরে তাকায়। মুখাবয়বে অসন্তুষ্টের ছাপ নিয়ে মুখটা কালো করে শিরিন দাঁড়িয়ে আছে। পরপর এগিয়ে আসলেন। ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আদেশের সুরে বললেন, রুমে যাও দিব্য। দিব্যর নরম চরণ নেই। দিব্য মায়ের দিকে চেয়ে ঠাই দাঁড়িয়ে। এবার কণ্ঠটা আরেকটু চড়িয়ে খানিকটা ধমকের সুরে বললেন, কথা কানে যায়নি তোমার? রুমে যাও, নিজের রুমে যাও দিব্য। দিব্য দেওয়ালে ঘুষি মেরে রাগটা মেটানোর চেষ্টা করে, তারপর গটগট পা ফেলে প্রস্থান করে। তনুজার চিবুক বুকের সাথে লেগে আছে। দৃষ্টি নুয়ে তনুজা শাড়ির আঁচল আঙ্গুলের সাহায্যে মুচড়িয়ে যাচ্ছে। শিরিন তীক্ষ্ণ চাহনিতে চেয়ে শান্ত গলায় বলল, আশা করি তুমি বুঝদার হবে। তোমার থেকে অবুঝের মতো আচরণ, কাজকারবার কোনোটাই কাম্য নয়। তুমি এ বাড়ির বড় বউ, নিজেকে সেভাবেই গড়ে নিবে। আর দিব্য সম্পর্কে তোমার দেবর। কথাটা মন মস্তিষ্কে গেঁথে নিবে। বিয়ের আগে অনেকের রিলেশন থাকে। বিয়ে হলে সে সব ভুলে স্বামীকে আপন করে নেওয়াই একটা ভালো মেয়ের বৈশিষ্ট্য। স্বামীকে আপন করে সুন্দর করে মন দিয়ে সংসার করাই বুদ্ধিমানের কাজ। পিছুটান রাখতে নেই। আমি চাইব তুমি নিজেকে দিব্যর কাছ থেকে দূরে রাখবে। তুমি যদি দিব্যকে সুযোগ না দাও, তাহলে দিব্য প্রশ্রয় পাবে না। দিব্য নিজেও দ্রুত গ্রো আপ করতে পারবে। আর শোন, যত দ্রুত সম্ভব ইভানের সাথে তোমার সম্পর্কটা স্বাভাবিক করে নাও। একটু থেমে, যা বললাম মনে রাখবে। নেক্সট যেন তোমার আর দিব্যকে একসাথে না দেখি। আর মা ডাকছে মায়ের রুমে, তাড়াতাড়ি যাও। তনুজা কলের পুতুলের মতন দাঁড়িয়েছিল। ঠিক পুতুলের মতোই ঘাড়টা নাড়িয়ে মিহি স্বরে বলে, ঠিক আছে। নূরজাহানের বড় আলিশান রুমের ঠিক মাঝখানে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে তনুজা। নূরজাহান রুমের এক কোণে থাকা পুরানো আমলের সিন্দুকের ভেতর থেকে একটা গয়নার বাক্স বের করে আনলেন। সেটা হাতে নিয়ে বিছানায় আয়েশ করে বসলেন নূরজাহান। তনুজার দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে এদিকে আসো। তনুজা গুটি গুটি পা ফেলে এগোয়। নূরজাহান ইশারা করে বললেন, বসো এখানে। তনুজা রোবটের মতন বিছানার একপাশে সন্তপর্ণে বসে। নূরজাহান গয়নার বাক্সটা তনুজার হাতে দিয়ে বললেন, আজ থেকে এই গহনাগুলো তোমার।
এর ভেতর একটা সীতাহার, একজোড়া ঝুমকো আর দুটো রুলি আছে। এসব পুরনো দিনের স্বর্ণের তৈরি গহনা, একদম খাঁটি, একটুও খাদ নেই। এগুলো আমার ছিল, আমার ইভানের বউয়ের জন্য তুলে রেখেছিলাম। তনুজা অনুভূতি শূন্য হয়ে আছে, তার মধ্যে কোন ফিলিংস আসছে না। সে যেন এক জড় পদার্থ। বাক্সটা হাতে ধরে সে নিশ্চুপ আছে। সোনাদানা এসবও তার মনে এক টুকরো প্রশান্তি আনতে পারছে না। নূরজাহান পা দুটো ছাড়িয়ে বেডের হেডের সাথে হেলান দিয়ে বসে দীর্ঘশ্বাস ফেলে বলেন, শোন মেয়ে, ইভান আমার বংশের প্রথম প্রদীপ। আমার বড় ছেলের একমাত্র সন্তান হলো আমার বড় দাদুভাই। তাই ইভান দাদুভাই আমার অনেক আদরের। আমার দাদুভাইকে ভালো রাখা, সুখে রাখা তোমার দায়িত্ব। আমি আর কদিনই বাঁচব। বাবা মা হারা এতিম ছেলেটাকে সুখে রেখো, কখনো কষ্ট দিও না। শেষের কথাগুলো বলতে বলতে কঠিন হৃদয়ের নূরজাহানের গলাটা কেমন ভারী হয়ে আসলো। থামলেন একটু। তনুজা চোখ তুলে নীরের চাউনিতে দিদুনের দিকে তাকালো। কঠিন শক্ত মনের নূরজাহানের ভেতরেও যে একটা নরম মন আছে, সেই রূপের সাথে তনুজার আজকে প্রথম পরিচয় হয়। তনুজা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। বড় বড় শ্বাস ফেলে নূরজাহান ফের বললেন, তুমি ইভানের বউ, তাই তার অতীত সম্পর্কে তোমার জানাটা জরুরি। আর সবকিছু জেনেই একজন উত্তম জীবনসঙ্গী হয়ে তোমার স্বামীর সাথে আমৃত্যু পর্যন্ত থাকবে। অতীত শব্দটা মস্তিষ্কে ক্যাচ করতেই তনুজার মধ্যে জানার জন্য একটা অদৃশ্য আগ্রহ কাজ করে। তনুজা তার সমস্ত মনোযোগ নূরজাহানের কথা শ্রবণে দেয়। নূরজাহান বলতে থাকে, ইভানের বয়স যখন 7, সেই সময় তার চোখের সামনে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চা ছেলেটার মনের উপরের ব্যাপক প্রভাব পড়ে। তনুজা তৎক্ষণাৎ প্রশ্ন করে উঠল, কি করে ঘটেছিল অ্যাক্সিডেন্ট? সে আর বলো না, কি থেকে কি হয়ে গেল। উফ, বাড়ির সবাই একসাথে ঈদের কেনাকাটা করতে গিয়েছিল। বড় বৌমা, ছোট বৌমা, তাদের বাচ্চারা আর সাথে তামান্না। কেনাকাটা শেষে বের হয়ে ইভান দাদুভাই বায়না ধরে সে রাস্তার পাশে বিক্রি হওয়া বেলুন নিবে। এক লোক রাস্তার পাশে বাচ্চাদের খেলনা নিয়ে বসেছিল। বড় বৌমা ইভানকে সাথে করে রাস্তার পাশে যায় কিনতে। সেই সময় দিব্য দাদুভাইও ওদের পিছু যায়। বড় বৌমা ওদের দুজনের ইচ্ছে অনুযায়ী একজনকে বেলুন, আরেকজনকে বল কিনে দেয়। বড় বৌমা লোকটাকে টাকা দিচ্ছিল। এর মধ্যে দিব্য দাদুভাই দুষ্টামি করে ইভানের বেলুন ফাটিয়ে দেয়। ইভান রেগে গিয়ে দিব্যর থেকে বল কেড়ে নিয়ে রাস্তা বরাবর ছুঁড়ে ফেলে। দিব্য দৌড়ে বল আনতে যায়। দিব্যর বয়স তখন 5.5। ওইটুকু বাচ্চা অত বুঝেনি। বড় বৌমা টাকা দিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখে দিব্য রাস্তার মাঝে চলে যাচ্ছে, আর দ্রুত গতিতে একটা ট্রাক ছুটে আসছে এদিকেই। বড় বৌমা আগোপিছ না ভেবে ছুটে যায়, দিব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু তার ভাগ্যে হয়তো সেদিন ওখানেই তার মৃত্যু লেখা ছিল। নিজে সরতে পারেনি, বেপরোয়া গতিতে আসা ট্রাকের নিচে। ইস, কঠিন মনের নূরজাহান বলতে বলতে হঠাৎ ঝরঝরিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। তনুজার গাল বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তনুজা শুধালো, আন্টি, তামান্না আন্টি ওনারা সেই সময় পাশে ছিলেন না? নূরজাহান কাপড়ের আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিলেন। তামান্না গাড়িতে ছিল, আর ছোট বৌমাও গাড়ির কাছে ছিল। ঘটনাস্থলেই বড় বৌমার প্রাণ চলে যায়, আর দিব্যর হাত পা ছিলে, আর কপালে হালকা আঘাত লাগে। থেমে, এখানেই সব শেষ হয় না। এখান থেকেই শুরু হয় ইভান দাদুভাইয়ের কষ্টের জীবন। বছরখানেক পরে ইভানের বাবাকে আমি জোর করে বিয়ে দেই। ছেলে মানুষ এভাবে একলা কিভাবে থাকবে? তারপর বাচ্চা ছেলেটার দেখাশোনার জন্য বিয়ে দেই। ইশতিয়াক নতুন বউ আর ইভানকে নিয়ে চট্টগ্রাম থাকত ব্যবসার জন্য। পর কখনো আপন হয় না, কথাটা যথার্থ। সত্যিই হয় না। হয়নি ইভানের সৎ মা আপন। হয়নি। ইশতিয়াক ব্যবসার কাজে ব্যস্ত থাকত। এদিকে সৎ মা আদর স্নেহ করত না, যত্ন নিত না, বরং অবহেলা, অত্যাচার করত। মায়ের মৃত্যুর পর থেকে চঞ্চল ইভানের স্বভাব পাল্টে যায়। আগের মতো কারো সাথে মিশত না, খেলত না, সব সময় একলা থাকত। বছরে একবার চট্টগ্রাম গিয়ে ইভানকে দেখে আসতাম। আমার উপস্থিতিতে ইভানের সৎমা বুঝতে দিত না ইভানের উপর করা অবহেলা, অযত্ন। ইভানকে নিষ্প্রভ দেখে ভাবতাম, মায়ের জন্য হয়তো এমন হয়েছে, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। ছেলেটা আদর যত্ন পেলেই আগের মতো চঞ্চল হতো, স্বাভাবিক হয়ে যেত। বুঝলাম ঠিকই, কিন্তু অনেক দেরিতে, খুব বেশি দেরি হয়ে যায়। ইভান যখন ক্লাস 8-এ পড়ে সেই সময় ইশতিয়াক স্ট্রোক করে।
এক সাইড প্যারালাইসড হয়ে শয্যাশায়ী হয়ে যায়। তখন নতুন বউয়ের আসল রূপ জানতে পারি। আমার অসুস্থ ছেলেকে রেখে মাস পরেই টাকা পয়সা গহনা গাটি নিয়ে নতুন বউ পালিয়ে যায়। দিনের পর দিন ছোট্ট ছেলেটা তার বাবার উপর অযত্ন অবহেলা দেখেছে, সাথে নিজেও অত্যাচারিত হয়েছে। তারপর ইভান আর তার বাবাকে এখানে নিয়ে আসি। ইভানের পড়াশোনা 1 বছর গ্যাপ যায়। এখানে দিব্যর স্কুলে একসাথে ভর্তি করি ইভানকে। অল্প দিনের ছোটবর হওয়ায় ইভান দিব্য ছোটবেলা থেকেই তুই তোকারি করে নাম ধরেই ডাকত। একসাথে জনে পড়তে থাকে। ইভান ইন্টারে পড়াকালীন তার বাবাও না ফেরার দেশে পাড়ি দেয়। অনার্স পাশ করার পরে ইভানকে আমি অফিসে বসতে বলি। ইভান মাস্টার্স পড়ত আর চাচা চাচির সাথে অফিসে ব্যবসাও সামলাত। চলছিল মোটামুটি সবকিছু। এর মধ্যে কিছুদিন পরে ইভানের বিয়ের কথা বলতেই ইভানের নিজস্ব পছন্দ আছে তা জানায়। যদিও আমি প্রেম প্রীতি এসব সম্পর্ক পছন্দ করি না। ইভান দাদুভাই এতিম ছিল বিধায়ী আমি একবাক্যে রাজি হয়েছিলাম। দাদুভাইয়ের বাগদান হলো, বিয়ের দিন আসলো। জানি না কি হলো, বিয়ের দিন কনে পালালো। পার্লার থেকে কনে কমিউনিটি সেন্টারে আর ফেরেনি। কি একটা চিরকুট লিখে সে মাইয়া উধাও হয়ে গেল। এরপর থেকে ইভান একদম পাল্টে যেতে থাকে। নূরজাহান হতাশার নিঃশ্বাস ফেলল। হতচ্ছাড়ি ওই মাইয়ার জন্য আমার 2 দাদুভাইয়ের সম্পর্ক খারাপ হয়। ইভান দাদুভাই দিব্য দাদুভাইরে দোষ দেয়, ওই মাইয়া রে পালাতে দিব্য সাহায্য করেছে। কিন্তু কথা হলো, ওই মাইয়া কি ছোট খুকি? অতবর মাইয়ারে কাউরে ফুসলানো লাগে। সব দোষ ওই হতচ্ছাড়ির সামনে পেলে শিল পাটায় ফেলে পিষতাম। অসভ্য মেয়ে মানুষ কোথাকার। তুই যদি বিয়ে করবি না, তার জন্য তোর বিয়ের দিন পর্যন্ত আশা লাগে। আগেই তো বলতে পারতিস বিয়ে করবি না, আর আগে রংঢং করছিস কেন? এতক্ষণের বেদনার তো নীল মুখটা মুহূর্তেই রাগে লাল হয়ে আসে নূরজাহানের। যেভাবে বলছে মনে হচ্ছে সামনে থাকলে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলত, যাতে করে একটু হলেও রাগ মিটত। তনুজার অবচেতন মন আওড়ায়। তার মানে লোকটা এই জন্য মেয়েদের ঘৃণা করে, সৎ মায়ের অত্যাচার, সৎ মা বাবাকে অসুস্থ রেখে পালিয়ে গেছে। আবার উনার ভালোবাসার মানুষটিও হঠাৎ বিয়ের দিন পালিয়েছে। তবে কি এটাই সত্যি উনি আমাকে দয়া দেখিয়েই বিয়ে করেছে? তাহলে ওনার আর আমার সাথে ঘটে যাওয়া এই বাজে ঘটনার পিছনে কার হাত আছে? কে সে, আর তার উদ্দেশ্যই বাকি ছিল? আমাকে এসব প্রশ্নের উত্তর জানতেই হবে। তনুজার ভাবনা ভাঙ্গে নূরজাহানের কর্কশ গলার আওয়াজ শুনে। এই মেয়ে, এই এতক্ষণ তোমার কাছে এসব বলার মানে নিশ্চয় তুমি বুঝতে পেরেছ। ইভান দাদুভাইয়ের সকল কষ্ট ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব তোমার। মেয়ে মানুষ চাইলে সব পারে। ইভান কি ছাইপাশ খায়? এই জন্য ডাক্তার দেখিয়েছি, কাউন্সিলিং করা হয়েছে, তবুও ওসব না গিলে সে থাকতে পারে না। ডাক্তার বলেছেন অতিরিক্ত মদ এভাবে খেতে থাকলে শরীরের জন্য ক্ষতি হবে, বর্ষর ব্যাধি বাঁধতে পারে। এখন তোমার কাজ স্বামীর দেখভাল করা, ওসব ছাইপাশ ছাড়ানো। আমি বুদ্ধি দেই, তাড়াতাড়ি বাচ্চা নাও। বাচ্চা নিলে সংসারের প্রতি টান মহব্বত হবে, তখন এই সুন্দর পৃথিবীতে আরো দীর্ঘদিন বাঁচতে ইচ্ছে হবে। নিজের প্রতি যত্নবান হবে। আর তুমিও বাচ্চার কথার্থা বলে কয়ে ওসব ছাড়তে বলবে, বুঝেছ? তনুজার চোখ দুটো বড় বড় হয়ে যায়। ভাষা ভাষা চোখ দুটোয় কালো মণি স্থির হয়ে তাকিয়ে আছে বোকার মতো। তনুজা হ্যাঁ বা না কিছুই বলে না। তনুজা থ মেরে নির্বাক থাকে। তনুজা রুমে যায়। মুখটা তার মলিন হয়ে আছে। জীবন তাকে কোথায় এনে দাঁড় করাল, সে ভাবতে পারছে না এখন কি করবে। তনুজা হাতের বাক্সটা রাখল। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। তনুজা দাঁড়িয়ে কিছুক্ষণ জীবনের মোড় কোথায় তাকে আনলো সেসব ভাবায় মগ্ন হয়। তন্মধ্যেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। শব্দ শুনে ভাবনা থেকে বেরিয়ে তনুজা সামনে তাকায়। ইভানের পরনে সাদা টাওয়েল হাঁটু অবধি, বুকের লোমগুলো ভিজে লেপ্টে আছে। কপালের উপর থাকা চুলগুলো থেকে টপটপ পানি ঝরছে। ইভানের শ্যামবর্ণ মুখটা সদ্য গোসল নেওয়ায় স্নিগ্ধ লাগছে। ইভান সামনে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। ইভানের চোখে চোখ পড়তেই তনুজা দৃষ্টি নামিয়ে নেয়। তনুজার হঠাৎ অস্বস্তি ঠেকেছে। ইভান ওর মতো সোজা কেবিনেটের সামনে এসে দাঁড়ায়। তারপর পোশাক বের করে বিছানায় রাখে। তনুজা ব্যালকনিতে যাবে বলে তড়িঘড়ি করে পা বাড়ায়। হঠাৎ ফ্লোরে থাকা কার্পেটে পা বেছে উস্টা খায় তনুজা। আর এদিকে ইভান শার্ট প্যান্ট বিছানায় রেখে আয়নার সামনে দাঁড়াবে বলে এগোচ্ছিল, এমন সময় তনুজা উস্টা খেয়ে তার গায়ের উপর পড়ে। আচমকা পড়ায় ইভান ব্যালেন্স রাখতে না পেরে তনুজার কোমর এক হাতে ধরে দুজনেই ফ্লোরে ধপাস পড়ে যায়। তনুজার কোমর এক হাতে ধরে আছে ইভান।
উন্মুক্ত কোমরে ঠান্ডা হাতের স্পর্শ অনুভব হতেই তনুজার গা শিরশির করে ওঠে। কেমন একটা অদ্ভুত শিরশিরানি বয়ে যায়। তনুজার পেলব শরীর মৃদু কেঁপে ওঠে। ইভানের উন্মুক্ত বুকের উপর পড়ে আছে তনুজা। তনুজার নিঃশ্বাস ভারী হয়ে আসলো। রীতিমতো তনুজার বুক কাঁপছে। ইভান তার গায়ের উপরে থাকা তনুজার ভীতু ফেস আর মায়াভরা চোখের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রয়। তনুজা জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে মিহি স্বরে আওড়ায়, হাতটা সরান। ইভানের হুঁশ হয়। তড়িৎ সে তনুজার কোমর থেকে হাতটা সরিয়ে নেয়। তনুজা দ্রুত উঠে দাঁড়ায়। ইভান নিজেও অপ্রস্তুত হয়। পরপর ইভান উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত কণ্ঠেই শুধায়, ঠিক আছো তুমি? কোথাও লাগেনি তো? তনুজা উল্টোদিক ঘুরে দাঁড়িয়ে আছে। পায়ের নখ দিয়ে ফ্লোর খুঁড়ছে সে। তনুজা মিনমিনে স্বরে জবাবে বলে, ঠিক আছি আমি, লাগেনি। ইভান নিজেই নিজের করা প্রশ্নে বিস্মিত হয়। বাহবা, সে যেচে কোন মেয়ের খোঁজ নিচ্ছে, তার আঘাত লেগেছে কিনা জানতে চাইছে। আচমকা নিজের করা এহেন প্রশ্নে ইভান তাজ্জব বনে যায়। চলবে।